এটা হবে স্যার। আচ্ছা, এটা যদি তৈরি হয় এটাকে আমরা ডাইপোল বলতে পারি না? সেটা ডাইপোল বলা যায় স্যার, আংশিক ঘনত্ব আংশিক ঋণাত্মক। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ, অপোজিট চার্জ নির্দিষ্ট একটা সেপারেট দূরত্বে অবস্থান করছে, তাহলে সেটাকে ডাইপোল বলা যায়, ইলেকট্রিক ডাইপোল বলা যায়। জি স্যার, বলা যায় স্যার। বলা যায় স্যার। তো ইলেকট্রিক ডাইপোল যে বলা যায়, এই ডাইপোলটা আগে ছিল না, এখন তৈরি হলো, কিসের কারণে তৈরি হলো? পজিটিভ নেগেটিভ প্রান্তের, মানে ফিল্ড দেওয়ার কারণে তৈরি হলো, তাই না? এইদিকে আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে তৈরি হলো। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে, এজন্য বলা হচ্ছে এটা ইনডিউসড ডাইপোল। এটাকে বলা হচ্ছে ইনডিউসড ডাইপোল। এই ডাইপোল গুলোকে বলা হচ্ছে ইনডিউসড ডাইপোল। বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে দেখো পোলারের ক্ষেত্রে আমরা দেখলাম কি নরমাল অবস্থাতেই তারা ছিল আর কি, নরমাল অবস্থাতে এরকম পজিটিভ পোল এবং নেগেটিভ পোল আগে এরকম অবস্থায় ছিল, কিন্তু নন পোলার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে ওখানে এক্সট্রা ফিল অ্যাপ্লাই করে তাকে এরকম ঘটনা ঘটাতে হয়, তারপরে সে একই রকম বিহেভিয়ার করে, তারপরে বিহেভিয়ারটা একই রকম এদের এদের ক্ষেত্রে। তাহলে কি আমরা কি বুঝতে পারলাম যে পোলার এবং নন পোলার ডাইইলেকট্রিক কাকে বলে এবং তারা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাপ্লাই করলে কি ঘটনা ঘটে? এটা এইটুকু বুঝতে পেরেছি কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, তো আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা আগের দিন বলছিলাম যে গাউসের লর আমাদের একটা গাউসের ল অ্যাপ্লাই করে আমরা এই ডাইইলেকট্রিক মিডিয়া যদি আমরা কোনো ক্যাপাসিটরের মাঝে পুট করি তাহলে সেক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্সের মানটা কেমন হবে সেটা আমরা আমরা এখন বের করে দেখাবো আর কি। অথবা এই যে আমরা বললাম ডাইইলেকট্রিক মিডিয়া অ্যাপ্লাই করলে চার্জ বেড়ে যায়, তো চার্জ যেটা বাড়ে সেটার পরিমাণ আগের থেকে কতটুকু বেশি, বা আগের মানে অরিজিনাল চার্জ কতটুকু ছিল আর নতুন কতটুকু তৈরি হয়, এদের মধ্যে রিলেশন কেমন সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো এখন। আমি কথাটুকু বোঝাতে পেরেছি? আমরা এখন একটা ক্যাপাসিটর দেখবো যে ক্যাপাসিটরের মাঝে ডাইইলেকট্রিক মিডিয়া পুট করা আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে যে আমাদের ইকুয়েশনটা লিখেছিলাম গাউসের ল অ্যাপ্লাই করে, ওই ইকুয়েশনে কি ধরনের পরিবর্তন আসে সেটা আমরা দেখার চেষ্টা করব। জি স্যার। ওকে, তো সেটা করার জন্য আমাদের দুইটা ফিগার দেখতে পাচ্ছ ডান সাইডে। প্রথমটা হলো যে একটা ক্যাপাসিটর, যে ক্যাপাসিটরের মাঝে কিছু নাই, মাঝে নরমাল এয়ার মিডিয়াম। আর পরে যে ফিগারটা দেখতে পাচ্ছ এখানে দুইটা প্লেট আছে উপরে এবং নিচে, তাদের মাঝে হলো ডাইইলেকট্রিক মিডিয়া পুট করে দেওয়া আছে। তো এই দুইটা ক্ষেত্রে আমরা ক্যাপাসিটেন্স বের করব হলো গাউসের ল অ্যাপ্লাই করে। তাহলে আমরা প্রথম কেসটা আমরা কনসিডার করি ফার্স্টে। তো এই কেসটাতে দেখো দুইটা প্লেটে আমার কিউ পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ই বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, গাউসের ল অ্যাপ্লাই করে আমাদের কি জিনিস কনসিডার করতে হয় ফার্স্টে? ফার্স্টে কি জিনিস কনসিডার করতে হবে? একটা গাউসিয়ান তল স্যার। একটা আমাদের গাউসিয়ান সারফেস কনসিডার করতে হবে, তাই না? তো দেখো এই দেখো ডট ডট লাইন দিয়ে একটা লাইন কনসিডার করা হয়েছে যেটা প্লেটের মাঝখান দিয়ে আর আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে এটা পাস করেছে আর কি, এরকম একটা শেপের আমরা গাউসিয়ান সারফেস কনসিডার করে নিলাম। তোমরা এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এই দেখো আমাদের যেটা এই যে এইটা হলো আমাদের গাউসিয়ান সারফেস। তাই যদি হয় তো তাহলে এই ক্ষেত্রে বলো তো গাউসের ল অ্যাপ্লাই করলে কি ঘটনা ঘটবে? এটা আমাদের গাউসের ল ছিল না? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমার এই যে আমরা গাউসিয়ান সারফেসটা ধরলাম, এটার আমাদের চারটা আমাদের সারফেস হয়। একটা হলো এই সারফেসটা, তারপর এটা হলো একটা এই ভার্টিক্যাল সারফেস এইটা, তারপর হচ্ছে এই যে প্লেটের মাঝখান দিয়ে গেছে সেইটা একটা সারফেস, আর একটা হলো আমার এই ভার্টিক্যাল আরেকটা সারফেস। তো আমাকে বলো যে আমরা যদি এই ডান দিকের সারফেসটা কনসিডার করি, এখানে ডিএস এর ডিরেকশন কোন বরাবর? ডান দিকে না ডিএস? জি স্যার। আর ই কোন দিকে? এই বরাবর না? জি স্যার। তাহলে ইডিএস এর মান কত হবে?
মানে অ্যাঙ্গেল কত হচ্ছে অ্যাঙ্গেল? Sir, 90 degree. cos 90 মান কত? Sir, 1. 0 0, sir. 0, sorry. 0 যদি হয় তাহলে এই পোরশনে কোনো আমার ফ্লাক্স থাকবে? ফ্লাক্স কত না। হবে? 0 0 হবে। আর একটা কন্ডাক্টরে যে তুমি যদি চার্জ রাখো, চার্জটা কোথায় থাকবে বলো তো? একটা কন্ডাক্টিভ প্লেটে তুমি যদি চার্জ রাখো, ওই চার্জটা কোথায় থাকবে? প্লেটে থাকবে, ওই সারফেসে থাকবে না? সার্ভিস থাকবে স্যার। তো মাঝে তাহলে কি চার্জের পরিমাণ কি শূন্য না? Ji, sir. তো এক্ষেত্রে তাহলে কি থিটা কি এই ফাই এর মান কি হবে? 0, sir. ওকে 0। এই বাঁদিকে সারফেসে আমার অ্যাঙ্গেল কত হচ্ছে বলো তো? Sir, 90. তাহলে এক্ষেত্রে ফাই এর মান কত হবে? 0. ওকে। আর এই নিচের সারফেসটাতে Sir, 0 degree. 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে cos 0 এর মান কত? 1. তাহলে দেখো নিচে দেখো শুধু এই সারফেসটা আমরা কনসিডার করছি, যার ফলে আমাদের cos θ এর মান 1 এসেছে। পরবর্তীতে এই আমরা ডট টার্ম তুলে দিয়েছি এপসাইলন নট, যেহেতু আমাদের মাঝে শূন্য মাধ্যম। পরবর্তীতে আমাদের এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মান হলো ই নট, আর এ হলো প্লেট এরিয়া, মানে ডিএস কে ইন্টিগ্রেট করলে আমরা প্লেট এরিয়া পাবো, দ্যাট মিন সেটা হলো আমার এ। আর এখানে যে প্লেটে চার্জের পরিমাণ সেটা হলো কিউ। তাহলে এই ইকুয়েশনে লেখা যায় কিনা? গাউসের ল অ্যাপ্লাই করে ইকুয়েশনে লেখা যায় কিনা? লেখা যাবে? জি স্যার। আচ্ছা, লেখা যদি যায় তাহলে ই নটের মান কত হবে? এটা লেখা যাবে ই নটের মান কিউ বাই এপসাইলন এ। জি স্যার। ওকে, কিউ নটের মান যদি লেখা যায়, পরবর্তীতে আমাদের কেস হবে কোনটা, যে আমাদের মাঝে ডাইইলেকট্রিক মিডিয়া পুট করে দিলাম। তো আমরা জানি ডাইইলেকট্রিক মিডিয়া যদি পুট করে দিই, মাঝে আমার চার্জের এক্সট্রা চার্জ ওখানে তৈরি হয়, তাই না? চার্জের পরিমাণ বেড়ে যায়। কিভাবে বাড়ে? ওই যে ডাইইলেকট্রিক মিডিয়া ওই ইনডিউসড ডাইপোল তৈরি করে, তাই না? আমি একটু আগে দেখলাম না, ইনডিউসড ডাইপোল তৈরি করছে না? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? আমি যখন বলছি তোমরা হ্যাঁ না কিছুই বলো না। জি স্যার। তো ইনডিউসড ডাইপোল যদি তৈরি হয়, আগে আমার চার্জ ছিল কিউ, আর মনে করো এই ইনডিউসড ডাইপোলে চার্জের সংখ্যা যেটা তৈরি হলো নতুন, সেটা হলো মাইনাস কিউ পরিমাণ, মানে কিউ পরিমাণ, কিউ প্রাইম পরিমাণ। আগে ছিল আমার কিউ পরিমাণ, নতুন যেটা তৈরি হলো সেটা হলো কিউ প্রাইম পরিমাণ। তো এবার আমরা গাউসিয়ান সারফেস এমন ভাবে ধরলাম যে আমার আগেরটা অবশ্যই প্লেটের মাঝখান দিয়ে যাচ্ছে, পাশাপাশি আমার এখানে যে ডাইপোল গুলো তৈরি হয়েছিল, এই নেগেটিভ এবং এই পজিটিভ, শুধুমাত্র এই নেগেটিভ পোলটাকে, শুধুমাত্র নেগেটিভ চার্জ গুলোকে কনসিডার করা হয়। মানে আমার যে ইনডিউস ডাইপোল গুলো তৈরি হয়েছিল, ইনডিউস ডাইপোলের নেগেটিভটা এই গাউসিয়ান সারফেসের মধ্যে থাকে, পজিটিভটা গাউসিয়ান সারফেসের বাইরে থাকে। আমি কি বোঝাতে পারলাম? এবং ওই চার্জের পরিমাণ হলো কিউ প্রাইম। আমি এই কথাটুকু বোঝাতে পেরেছি কিনা? স্যার আরেকবার একটু বলেন। আমার কিউ পরিমাণ চার্জ আগেই ছিল, তাই তো? জি স্যার। প্লেটে চার্জ ছিল কিউ। আচ্ছা, এখন তুমি যখন ডাইইলেকট্রিক মিডিয়া পুট করবা, তখন ওখানে ইনডিউসড ডাইপোল তৈরি হবে না, বা ডাইপোল তৈরি হবে না ওই জায়গায়? জি স্যার। তো এই ডাইপোল, আচ্ছা, তো এই যে ডাইপোলের চার্জের পরিমাণ, সেটাকে আমি বললাম কিউ প্রাইম। মানে এই সবগুলাকে, এই প্রত্যেকটা জায়গায় যে ডাইপোল গুলা তৈরি হয়েছে সবগুলা মিলে চার্জের, টোটাল চার্জের পরিমাণ কিউ প্রাইম। মানে কিউ প্রাইম পরিমাণ চার্জ ওখানে নতুন তুমি পেলা। তুমি বুঝতে পারলা কেন কথাটা? জি স্যার, এই পর্যন্ত বুঝছি। ওকে, তাই যদি হয় আমার এরপরে গাউসিয়ান সারফেস ধরতে হবে না? জি স্যার। গাউসিয়ান সারফেস এমন ভাবে ধরা হয়েছে যাতে করে এই ডাইপোল গুলার একটা অংশ নেওয়া হয়। একটা অংশ মানে হলো শুধু নেগেটিভ চার্জটা শুধু কনসিডার করা হয়। এইভাবে আমাদের গাউসিয়ান সারফেসটা ধরা হলো। গাউসিয়ান তলটা এমন ভাবে ধরা হলো যাতে আমার এই ইনডিউসড চার্জ গুলার, ইনডিউসড ডাইপোল গুলার শুধুমাত্র নেগেটিভ পোল গুলা কনসিডার করা হয় এমন ভাবে।
তাই যদি হয় তাহলে এখন টোটাল চার্জের পরিমাণ কত হবে এই গাউসিয়ান সারফেসের মধ্যে? গাউসিয়ান সারফেসের মধ্যে টোটাল চার্জের পরিমাণ কত হবে? মাইনাস কিউ। শুধু মাইনাস কিউ? দেখো তো এরকম হবে না, কিউ মাইনাস কিউ প্রাইম। জি স্যার। এই কিউ হলো কি চার্জ? স্যার ক্যাপাসিটর সারফেসের। হ্যাঁ, ক্যাপাসিটর সারফেসে এই চার্জটা আমাদের আগে ছিল, তাই না? জি স্যার। আর কিউ প্রাইম কখন তো পেলাম আমরা? স্যার ডাইইলেকট্রিক মিডিয়া দিয়ে। হ্যাঁ, ডাইইলেকট্রিক মিডিয়া দিয়ে। ভেরি গুড। তাহলে আমরা এখন সামনে দেখি কি ঘটনা ঘটে। তো তাই যদি হয় তাহলে ইকুয়েশনটা আমরা দেখো এটা লিখতে পারি, দেখো এটা লেখা যায় কিনা। যদি আমরা এখন গাউসের ল যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ডট প্রোডাক্ট এটা শূন্য হয়ে যাবে, মানে cos 0 এর মান 1 চলে আসবে। তাহলে সেক্ষেত্রে এটা আসবে। পাশাপাশি চার্জ এখন কিউ না লিখে আমি কিউ থেকে কিউ মাইনাস মানে সরি কিউ প্রাইম বিয়োগ করে দিয়েছি টোটাল চার্জের পরিমাণ। এটা লেখা যাবে কিনা দেখো। আগে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র চার্জটা আমার চেঞ্জ হয়ে গেছে। আর আগে ইলেকট্রিক ফিল্ড ছিল ই নট, এখন হয়েছে ই। দেখো একটু বলা যাবে কিনা। জি স্যার। ওকে, এটা যদি বলা যায় তাহলে পরবর্তী লাইনে আমরা ই এর মান বের করতে পারি। দেখো ই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন এ মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন এ, এই ইকুয়েশনে লেখা যায়। আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করলাম পরবর্তীতে। জি স্যার। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডের মান বের করার পর আমরা যে কাজটা করছি এরপরে আমরা একটু পিছনের দিকে যাচ্ছি। আমরা পিছনের একটা ইকুয়েশন আমরা এখানে ব্যবহার করেছি, সেটা হলো আমরা এর আগে বলেছিলাম যে যখন ডাইপোল যখন অ্যাড করা হয় তখন কি কি জিনিস বাড়ে বলতো? একটা ক্যাপাসিটরে কি কি জিনিস বাড়ে? চার্জের পরিমাণ বাড়ে, তাই না? জি স্যার। চার্জের পরিমাণ বাড়ে এবং তার ক্যাপাসিটেন্স বাড়ে, এবং অপোজিট ভাবে এর পাশাপাশি দুইটা জিনিস কমে যায়। সেটা হলো কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল, সেটা কে ভাগ কমে যায়, তাই না? এই জিনিসটা দেখো এই ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আমরা সি এর ক্ষেত্রে লিখেছিলাম সরি চার্জের ক্ষেত্রে লিখেছিলাম কে ইজ ইকুয়াল টু নতুন যে ক্যাপাসিটেন্স তৈরি হলো সেইটা ডিভাইডেড বাই সি নট, মানে আগে যেটা ছিল সেটা যদি রেশিও করো তুমি তখন পাবা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাই না? তো যেহেতু সি এর সাথে আমার পোটেনশিয়াল সি বাড়ছে আর আমার সাথে সাথে ভি কমছে, তাহলে আমার উল্টাটা হওয়া উচিত না? দেখো সি নটটা, নট মানে হলো আগের অবস্থাটা, তাহলে নটটা দেখো আমরা উপরে লিখেছি, আর নতুন যেটা ডাইইলেকট্রিক দেওয়ার ফলে যে নতুন পোটেনশিয়াল সেটা আমরা নিচে লিখেছি, আর সেটা ইজ ইকুয়াল টু কে লিখেছি, যেহেতু এদের মধ্যে রিলেশন হলো ইনভার্স। এটা বলা যাবে কিনা দেখো। আমার ডাইইলেকট্রিক মিডিয়া ক্যাপাসিটরের মধ্যে যদি তুমি পুট করো তাহলে তার ক্যাপাসিটেন্স বাড়ে। ওই ইকুয়েশনটাকে মেনটেন করার জন্য আমাদের সাথে সাথে আরেকটা জিনিস কমে যায়, সেটা হলো কি? ইলেকট্রিক ফিল্ড কমে যায়, ওই কে ভাগ কমে যাবে। তো ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার সাথে সাথে আমার, যেহেতু আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইডি, ভি এবং ই এর মধ্যে রিলেশনটা হলো প্রপোর্শনাল, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে পোটেনশিয়ালটাও একইভাবে কমে যায়।
তাহলে সেক্ষেত্রে আমাদের ই ভি এবং কে এর মধ্যে রিলেশনটা এরকম, এটা আমরা লিখতে পারি, বা এটা অলরেডি তোমাদের এর আগে বলা হয়েছে। তাহলে তো এটা যদি ভিডি টা কি বলতে, ভিডি টা কি বলতে? ভি হলো পোটেনশিয়াল, ই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ডি হলো তাদের মধ্যে আচ্ছা নিচে স্যার ওই যে ভি নট বাই ভিডি, ভিডি হলো ডাইইলেকট্রিক মিডিয়া পুট করার ফলে নতুন ভি কত পেলাম, বুঝতে পারছি। ঠিক আছে? তাই যদি হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে, দেখো এই জায়গায় এসে, সেটা হলো কি যে এই দেখো ওই ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, তাহলে ই ইজ ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই কে, ঠিক আছে কি? ওই ইকুয়েশন থেকে আমরা লিখলাম ই এবং কে এর মধ্যে রিলেশন থেকে, তাই না? এটা বলা যাবে? জি স্যার। তো তাহলে ই নট এর মান তুমি আগে থেকে বের করে রেখেছো না প্রথমে, কিউ ডিভাইডেড বাই এপসিলন এ। জি স্যার। তাহলে এই ই নট এর মান এখানে পুট করে দিলাম, আর সাথে আগে আমার কে ছিল সেটা হলো এটা, তাহলে আমাদের ফাইনালি নতুন যে ইটা পেলাম সের মানটা আমরা পেলাম, তাই তো? জি স্যার। ওকে, ওই মান যদি পাই তাহলে আমরা দেখো এখন এই 4.21 যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনে, মানে এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনে ই এর মান যদি আমরা এখন পুট করে দিই তাহলে ইকুয়েশনের ফর্মটা এমন দাঁড়ায়। দেখো ইকুয়েশনটা এটা হয় কিনা, ই এর মান পুট করে দিলাম আমরা, এটা পাবা? জি স্যার। তো এটা যদি পাও পরবর্তীতে দেখো আমার কিউ ডিভাইডেড সরি 1 ডিভাইডেড বাই এপসিলন এ, এটা মানে দুই সাইড থেকে কমন নিয়ে বাদ দেওয়া যায়, তাহলে ফাইনালি ইকুয়েশনটা এটা লেখা যায়। এবং এই জায়গাতে তোমাদের একটা বইয়ে ভুল আছে, সেটা হলো কিউ প্রাইম ইজ ইকুয়াল টু হবে এটা কিউ ইনটু 1 মাইনাস 1 বাই কে, এই ইকুয়েশনটা আমাদের ফাইনালি আসে কিনা দেখো, না আসলে আমাকে বলো। জি স্যার। তো এখান থেকে আমরা কি বলতে পারি, কিউ প্রাইমের যে চার্জটা তুমি পেলা ইনডিউসড হলো, এই চার্জের পরিমাণ কিউ এর থেকে বড় না ছোট? বড় হবে স্যার। বড় হবে? আরেকবার দেখো। ছোট হবে স্যার, ছোট হবে স্যার, কিউব এর মান ছোট হবে। তার মানে কি ইনডিউসড এই যে চার্জের যেটা পেলা সেই চার্জের পরিমাণ অলওয়েজ আমার এই আগে যে চার্জ ছিল ওই চার্জের থেকে কম হবে, বোঝা গেল কি? আর তুমি যদি ডাইইলেকট্রিক মিডিয়া যদি তুমি শূন্য মাধ্যম যদি ব্যবহার করো তাহলে কে এর মান কত হবে? 1 হবে না? কে এর মান কত হবে? 1 স্যার। 1 হবে, তাহলে সেক্ষেত্রে তোমার কিউ প্রাইমের মান কত হবে তখন? কিউব সমান হবে স্যার। কি হবে? স্যার 0 হবে স্যার। 0 হবে। তার মানে কি আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম যে মাঝে কোনো ডাইইলেকট্রিক মিডিয়া না থাকলে আমার ইনডিউস চার্জের পরিমাণ 0, আর যখন ডাইইলেকট্রিক মিডিয়া থাকে তখন ইনডিউস চার্জের একটা পরিমাণ আমরা পেলাম, সেই পরিমাণটা হলো আমার কিউ যে চার্জ এই চার্জের থেকে সেটা কম। এটা আমরা কনক্লুড করতে পারি কিনা, ম্যাথমেটিক্যালি এটা আমরা প্রুভ করতে পারি কিনা? জি স্যার পারি। ওকে, তো এটা যদি আমরা পুট করতে পারি পরবর্তীতে আমরা ইকুয়েশনটা একটু আমরা লিখেছি আর কি, একটু চেঞ্জ করে লিখেছি, সেটা হলো আমাদের এই ইকুয়েশনটা তোমরা খেয়াল করো, এই যে 4.20 ইকুয়েশনটা তোমরা দেখো, এখানে কিউ থেকে কিউ মাইনাস কিউ প্রাইম এটার মান আমরা পরবর্তীতে আমরা বের করেছি কিউ ডিভাইডেড বাই কে না? জি স্যার। জি স্যার। এই মানটা আমরা এই জায়গাতে পুট করে দিতে পারি 4.20 তে, এই জায়গায় পুট করে দিতে পারি না? জি স্যার। তো পুট করলে কি পাবো দেখো তো, কিউ মাইনাস কিউ প্রাইমের জায়গায় আমি কে কিউ ডিভাইডেড বাই কে পুট করে দিলাম, তাহলে ফাইনালি ইকুয়েশনটা আমাদের দাঁড়ায় গাউসের লর নতুন ফর্মটা পেলাম আমরা ই নট ইনটু কে ইনটু ই ডট ডিএস
সমান সমান কিউ। তার মানে কি ওই ইকুয়েশনে তার যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গেল, নতুন একটা টার্ম ওই ইকুয়েশনে অ্যাড হলো। এটা হলো গাউসের লর মডিফাইড ফর্ম, যদি সেখানে ডাইলেকট্রিক মিডিয়া অ্যাড করা হয় বা ওই মাধ্যমটা যদি শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয়। তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলো বেশ কটা ফর্ম হতে পারে, সেটা হলো বলতে পারে যে গাউসের লর নতুন ফর্মটা কেমন হতে পারে যদি তোমরা ডাইলেকট্রিক মিডিয়া পুট করো, সেটা বলতে পারে। আবার প্রমাণ করতে বলতে পারে যে ইনডিউস চার্জের পরিমাণ অলওয়েজ অরিজিনাল চার্জের থেকে কম, সেটা বলতে পারে। পাশাপাশি বলতে পারে যে প্রমাণ করো যে যদি কোনো ডাইলেকট্রিক মিডিয়া না থাকে তাহলে ওই জায়গাতে আমার ইনডিউস চার্জের পরিমাণ শূন্য। এই জিনিসগুলো আমরা প্রমাণ করতে পারবো কিনা? জি স্যার পারবো। জি স্যার। Okay, যেহেতু আমরা পারবো তাহলে আমরা বুঝতে পারছি, মানে আমরা তাহলে এই টপিকটা আপাতত শেষ করতে পারি। তোমাদের আরো কোনো কোশ্চেন আছে কিনা বলো? না স্যার। আচ্ছা, কোশ্চেন নাই যেহেতু, তার মানে তোমরা বুঝে গেছো, অথবা যেটাই হোক আমাকে বলছো না, কিছু একটা হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই পরের টপিকে আবার চলে যাচ্ছি। আচ্ছা, সরি তোমাদের হয়তো একটু ইন্টারাপ্ট হলো। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক হলো, ও আমাদের ইয়া টপিক ছিল, দাঁড়াও। পরবর্তী টপিক হলো আমাদের কারেন্ট এবং কারেন্টের সাথে ইন্টাররিলেটেড আরো কয়েকটা জিনিস আর কি। কারেন্ট বা কারেন্টের তোমার ডেফিনেশন জানো কিনা তাই বলো, এটা তোমাদের পরিচিত টার্ম, তোমাদের কাছ থেকে একটু শুনি কি অবস্থা, আর শেষে আমি কনক্লুড করে দিই। নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। কি বলো, আবার বলো। একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় ওকে, অনেকটা ওরকমই যে কন্ডাক্টিভ মাধ্যমের মধ্য দিয়ে। হ্যাঁ, তুমি যদি এটা কোনো পরিবাহী কনসিডার করো, এই পরিবাহীর একটা তোমাকে রেফারেন্স, একটা ক্রস সেকশন তোমাকে কনসিডার করে নিতে হবে। তো তাহলে বলা হচ্ছে যে এক নির্দিষ্ট সময়ে কি পরিমাণ চার্জ তোমার এই ক্রস সেকশন এরিয়াকে ক্রস করছে, তার যে পরিমাণ সেটাই হলো কারেন্ট। তার মানে হলো তোমাকে অবশ্যই একটা পরিবাহীর একটা ক্রস সেকশন তোমাকে কনসিডার করতে হবে। এই ক্রস সেকশন দিয়ে ইউনিট সময় নির্দিষ্ট সময়ে কি পরিমাণ চার্জ তোমার এই ক্রস সেকশন এরিয়াকে ক্রস করছে, সেটার যে পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা বলছি কারেন্ট। তো যেহেতু এটা ইউনিট টাইমে আমাদের চার্জের মুভমেন্টকে আমরা ডিনোট করছি কারেন্ট বলতে, তাহলে সেক্ষেত্রে আমরা কি সেই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি, I is equal to Q by T। তার মানে কি, T দিয়ে যেহেতু ভাগ আছে, তার মানে মিন করে যে 1 সেকেন্ডে আমার কি পরিমাণ কারেন্ট, সরি কি পরিমাণ চার্জ আমার ওই ইউনিট এরিয়া ক্রস সেকশন এরিয়াটা ক্রস করছে, তার যে পরিমাণ সেটাকে আমরা কারেন্ট বলছি। যদি এই চার্জের সংখ্যাটা যদি আমাদের নির্দিষ্ট সংখ্যা হয় বা এটা যদি কনস্ট্যান্ট যদি থাকে টাইমের সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে আমাদের I is equal to Q by T লেখা যায়। কিন্তু যদি আমাদের এই সংখ্যাটা যদি সময়ের সাথে সাথে যদি পরিবর্তনশীল হয়, বিশেষ করে আমাদের এসি কারেন্টের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনের ফর্মটা I is equal to dq divided by dt ফর্মে লেখা হয়। আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা? জি স্যার। ওকে, তো এটা যেহেতু আমাদের পরিবর্তনের সাপেক্ষে চার্জের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তোমার তার মানে হলো যে তোমাকে মেইনলি কনসিডার করতে হবে যে একক সময়ে কি পরিমাণ চার্জ তোমার ক্রস করছে, ঠিক আছে কি? একটা নির্দিষ্ট একটা ক্রস সেকশন এরিয়া ক্রস করছে সেটা, ঠিক আছে? আচ্ছা, তো তাই যদি হয়, এটার সাথে সাথে আরেকটা টার্ম তোমাদের সাথে ইন্টাররিলেটেড, সেটা হলো কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি তোমরা জানো কি জিনিস? কারেন্ট ডেনসিটি
কি জিনিস জানো? স্যার কোন একটা নির্দিষ্ট এরিয়ায় যত সংখ্যক কারেন্ট অবস্থান করে নাকি? হ্যাঁ, অনেক কারেন্ট বড় তুমি কতগুলো ভাগ করছে তুমি কারেন্ট যদি একটা তার যদি কনসিডার করো, মনে করো একটা তার তুমি কনসিডার করলা, এটা হলো তারের ক্রস সেকশন এরিয়া। এই তারের প্রত্যেকটা মানে এখানে তো বিভিন্ন লেয়ার আমরা চিন্তা করতে পারি, তাই না? বিভিন্ন ব্যাসার্ধে বিভিন্ন লেয়ার আমরা চিন্তা করতে পারি। এই প্রত্যেকটা লেয়ার দিয়ে বা প্রত্যেকটা এরিয়া দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো হয় না সব সময়। আমি কথাটাকে বোঝাতে পেরেছি কিনা? যে তোমার একটা তার যদি তুমি যদি চিন্তা করো, আমরা বিভিন্ন ব্যাসার্ধে বিভিন্ন আমরা লেয়ার আমরা কনসিডার করতে পারি, তাই না? তো এই লেয়ার টু লেয়ার বা আমাদের এরিয়া টু এরিয়া আমাদের যে কারেন্টের পরিমাণ, পরিবাহিত কারেন্টের পরিমাণ, এই পরিমাণটা সবসময় একই সমান হয় না সবসময়। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমরা ভালোভাবে জানার জন্য যে কোন এরিয়া দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ডিনোট করার জন্য আমরা নতুন একটা টার্ম ব্যবহার করছি, সেটা হলো কারেন্ট ডেনসিটি। এই কারেন্ট ডেনসিটি বলতে কি মিন করছে যে আমার কারেন্ট কত আর ওই যে আমরা এরিয়াটা কনসিডার করছি সেটাতে। তার মানে কি দাঁড়ালো, আমাদের যদি একটা ইউনিট ক্রস সেকশন এরিয়া যদি আমরা কনসিডার করি, ওই এরিয়া দিয়ে আমাদের কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটার যে পরিমাণ, সেই যে পরিমাণ সেটাকে আমরা বলছি কারেন্ট ডেনসিটি, আর এটাকে রিপ্রেজেন্ট করা হয় জে দ্বারা। ঠিক আছে কি? জি স্যার। আর ছোট ভাষায় কারেন্ট পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, সেটাকে আমরা বলছি কারেন্ট ডেনসিটি। যদি আমাদের স্টেডি স্টেট কারেন্ট যদি হয়, মেইনলি ডিসি কারেন্ট যদি হয়, তাহলে আমরা আই বাই এ লিখবো সিম্পলি। আই এর ইকুয়েশন হবে কিউ বাই টি। আর যদি আমাদের কারেন্ট যদি দুষ্ট প্রকৃতির হয়, যদি এরকম টাইপের হয়, এসি কারেন্টের যেরকম স্বভাব, এরকম সাইন ওয়েভের মতো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের I is equal to dq divided by dt, ওই সূত্র তখন ব্যবহার করতে হবে। বোঝা গেল কি? তখন ইকুয়েশনটা টাইমের সাথে ইন্টাররিলেটেড হয়ে যাবে আর কি, টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে আমরা কারেন্ট এবং কারেন্ট ডেনসিটি কি জিনিস সেটা আমরা জানলাম। এরপরে আরেকটা টপিক আমরা পড়বো, সেটা হলো ইলেকট্রন ডিপড ভেলোসিটি। আচ্ছা, ডিপড ভেলোসিটি এটা মনে বাংলা ছিল তাড়ন বেগ মনে হয় নাকি? জি স্যার। আচ্ছা, তোমরা কি এটা জানো যে তাড়ন বেগ কি জিনিস? বুঝলাম স্যার। পড়েছো সেটা বলো, সমস্যা নাই, আমি না পারলাম শেষে তোমাদের সংশোধন করে দিব। বলো। বলো, তুমি যেটা জানো সেটা বলো, সমস্যা নেই। স্যার ইলেকট্রনিক গড় বেগ স্যার। হ্যাঁ, ইলেকট্রনের গড় বেগ। কি ধরলেন বুঝি নাই স্যার। আমরা তাড়ন বেগ কি জিনিস বা তাড়ন বেগকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি নরমালি ভি ডি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ডিপড ভেলোসিটি বলা হয় ইংরেজিতে। এই ইলেকট্রনের ডিপড ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? বিদ্যুৎ প্রবাহের সময় স্যার যে বেগে চলবে। আচ্ছা, ওকে। তাহলে এই যে বেগে চলবে সেই কথাটা আমরা কেন বলছি? এই যে বেগটা, এটা কি অ্যাভারেজ কোনো বেগ নাকি ইলেকট্রন যেভাবে চলাফেরা করে ওই বেগ? স্যার তাড়ন বেগটা এভারেজ বেগ হবে। এটা হবে অ্যাভারেজ বেগ। এই কারণ কি, যে ইলেকট্রনকে তুমি যখন তার মনে করো আমরা একটা কন্ডাক্টর কনসিডার করেছি, কন্ডাক্টরের সাথে আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি, একটা ব্যাটারি কানেক্টেড করেছি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ইলেকট্রন গুলা এক্সিলারেটেড হবে এবং সে তার মুভ করা শুরু করবে, তাই না? মুভ করা শুরু করবে কিনা? আমার এই ইলেকট্রন গুলা, আমার যেহেতু পজিটিভ টার্মিনাল এই দিকে, তাহলে সেই ইলেকট্রন গুলো এই দিকে মুভ করা শুরু করবে কিনা? জি স্যার, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে স্যার।
তো ইলেকট্রন কি তাহলে সরাসরি কন্ডাক্টর দিয়ে হেঁটে হেঁটে চলে আসবে? না স্যার। ও কি রাস্তায় গাড়িগুলো যেভাবে চলে ভদ্রলোকের মতো, ওভাবে কি ভদ্রলোকের মতো চলতে পারবে? আচ্ছা, ভদ্রলোক চলতে পারবেন না। চলতে পারবে না। তার রাস্তায় কারা কারা থাকবে? স্যার পরমাণু বিভিন্ন বা পরমাণু ঠিক না, এটা হলো আমাদের যে Electron, proton. অ্যাটম, যেটা অ্যাটমে যেটা নিউক্লিয়াস সেটা থাকবে। আবার রাস্তায় চলাফেরা করার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে না? সংঘর্ষ হবে স্যার। তার মানে কি আমাদের ইলেকট্রনের সাথে সংঘর্ষ করবে, তারপরে হচ্ছে সে আমার অ্যাটমের সাথে সংঘর্ষ করবে। এইসব সংঘর্ষ করার পরে লাস্টে যদি সে বেঁচে থাকে তাহলে সে এই লাস্ট পর্যন্ত তখন সে পৌঁছাবে, তাই তো? ওখানে তড়িৎ ক্ষেত্র উৎপন্নের মাধ্যমে কি স্যার এই বেগটা তৈরি হচ্ছে? এই যে তুমি যে এক্সটার্নাল একটা ফিল্ড অ্যাপ্লাই করছো, এই যে ব্যাটারির সাথে কানেক্ট করা মানে কি, ওখানে একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে কানেক্ট করছো না তুমি? জি স্যার। তো ফিল্ডের সাথে কানেক্ট করা মানে কি, তুমি এইদিকে জোর, তুমি কি বলছো ইলেকট্রন গুলাকে তুমি এইদিকে আসো, তাই না? তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যেতে হবে, সেটাই তো হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড, নাকি? জি স্যার। তো এই যখন ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন যেহেতু তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, সে ওই দিকে যাওয়ার জন্য সে তড়িঘড়ি শুরু করে দেয়। আর যখন তড়িঘড়ি করে যাওয়া শুরু করে তখন সে ইলেকট্রনের সাথে সে ধাক্কি শুরু করে, আবার সে অ্যাটমের সাথে ধাক্কা দেয়। এইসব ধাক্কি করার পর লাস্ট পর্যন্ত সে ফাইনালি তার যে ডিরেকশন যেতে চাচ্ছে সেই দিকে মোটামুটি যেতে পারে। তো তাহলে দেখা যাচ্ছে আমার রাস্তাটা হওয়া উচিত ছিল এই বরাবর, কিন্তু এই বরাবর সরাসরি না যে সে এভাবে বা বিভিন্ন ভাবে ধাক্কা কলিশন করার ফলে লাস্টে একটা সে এভারেজ একটা বেগ পায়, তাই কি? স্যার এখানে যে হচ্ছে সংঘর্ষ হচ্ছে, এর মাধ্যমে কি কোনো স্যার শক্তি নির্গত বা হচ্ছে এরকম কিছু হয় নাকি? না, এরকম হবে না। এখানে শক্তি নির্গত হবে না, তবে আমরা তো কলিশন যেটা হচ্ছে, কলিশনের কারণে একটা হিট তৈরি হবে। আমরা স্যার 11-12 এ যখন পড়ছিলাম যে তখন তো স্যার মনে হয় ত্বরণ বেগটা ছিল যে আপনার এই তড়িৎ শক্তি থেকে আর কি এটা উৎপন্ন হয়, এরকম কিছু। তড়িৎ শক্তি থেকে উৎপন্ন হয় মানে? তা তো জানি না, কিন্তু এই জন্যই বললাম স্যার এখানে কোনো শক্তি উৎপন্ন হওয়ার কোনো আছে নাকি? শক্তি উৎপন্ন হবে না, তবে এখানে মানে যেটা তড়িৎ ঘটনাটা শক্তি থেকে এটা আর কি উৎপন্ন হয় ত্বরণ বেগটা। আচ্ছা, এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করলে তো তারা ইলেকট্রন মুভ করা শুরু করবে না। তোমাদের বইয়ে হয়তো এটাকেই শক্তি হিসাবে ওখানে কিভাবে বলেছে আমি জানি না, এটা হতে পারে, তবে এখান থেকে কোনো শক্তি উৎপন্ন হবে না, ঠিক আছে? তবে এখানে যেটা হবে যে এই কলিশনের ফলে ওখানে একটা হিট তৈরি হবে। কলিশনের ফলে হিট তৈরি হয় না? জি স্যার। ওখানে একটা হিট তৈরি হবে, এটুকুই। তাহলে আমাদের ফাইনালি কথা কি দাঁড়ালো যে ইলেকট্রন যখন মুভ করে, যে এভারেজ যে ভেলোসিটিতে মুভ করে কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে, ওই যে ভেলোসিটি, ওই ভেলোসিটিকে আমরা কি বলছি? ডিফট ভেলোসিটি, ঠিক আছে? আর এই ডিফট ভেলোসিটি ইলেকট্রনের মুভমেন্টের, যে ভেলোসিটি ইলেকট্রন মুভ করে সেই ভেলোসিটি থেকে আলাদা। কারণ হলো কি, ইলেকট্রন মুভ করার সময় সে বিভিন্ন পাথে বিভিন্ন ডিরেকশনে আসলে মুভগুলা করে, বা ওই মুভগুলা করার সময় সে কলিশন হয়, বিভিন্ন অনেক ঘটনা ঘটে এখানে আসলে। তো এইসব ঘটনা ঘটার ফলে লাস্টে যে নিট ভেলোসিটি সে গেইন করে, সে ওই ভেলোসিটিকে আমরা বলছি ডিফট ভেলোসিটি। তাহলে এটাকে আমরা কি কনক্লুড করতে পারি কিনা? জি স্যার। ওকে, তো এই ডিফট ভেলোসিটির জন্য একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা মনে হয় তোমাদের আগে থেকেই পরিচিত, তারপরও আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এটা অনেক সময় ছোট কোশ্চেন আকারে বা 3 মার্কের কোশ্চেন আকারে অনেক সময় প্রুভ করতে বলে। তাহলে একটু আমরা চিন্তা করে দেখি যে এটা কিভাবে প্রমাণ করা যায়। তো এখানে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ 5.2। তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ 5.2। জি জি স্যার। স্যার। এখানে একটা মনে করে একটা তারের একটা অংশ দেখিয়েছে, তারটার লেন্থ হলো এল, তারটার লেন্থ হলো এল, তারটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে যে ভেলোসিটিতে ইলেকট্রনগুলো মুভ করছে সেটার ভেলোসিটিকে আমরা বলছি ডিফট ভেলোসিটি এভারেজ, সেটাকে আমরা ভিডি দ্বারা রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা, আর এখানে এই কন্ডাক্টরের মধ্যে পার ইউনিট ভলিউমে ইলেকট্রনের সংখ্যা হলো এন, ছোট হাতের এন। তা যদি হয়
আমার এটা ভলিউম আমরা কি বলতে পারি? ভলিউমকে আমরা বলতে পারি এল কে ভলিউম বলতে পারি এই তারের। জি স্যার। এল কে আমরা ভলিউম বলতে পারি। ওকে, পার ইউনিট ভলিউমে যদি চার্জের সংখ্যা ক্যারিয়ারের সংখ্যা যদি n হয়, তাহলে এই ভলিউমে আমার টোটাল ক্যারিয়ারের সংখ্যা কত হবে? চার্জের সংখ্যা NaL। ভেরি গুড, NaL। তাই যদি হয় তাহলে আমি যদি বলি যে NaL এই এত সংখ্যক চার্জে মানে ইলেকট্রনে কি পরিমাণ চার্জ তৈরি করে, সেটার যে পরিমাণ যদি আমি কিউ বলি, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? একটু ওয়েট করো, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এখানে চার্জের পরিমাণ, চার্জ যেহেতু আমরা ইকুয়েশন আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু টোটাল চার্জের সংখ্যা মানে এন আর একটার চার্জের পরিমাণ কত সেটা। তাই যদি হয় তাহলে আমরা টোটাল চার্জের পরিমাণ কিউ ইজ ইকুয়াল লিখতে পারি NaL মানে টোটাল চার্জের সংখ্যা এবং তাদের একটার চার্জের পরিমাণ কত, এটা বলতে পারি না? জি স্যার। ওকে, তো এটা যদি বলতে পারি তাহলে দেখো পরবর্তীতে আমরা কিউ পেয়ে গেলাম। আর এটা মুভ করছে ইলেকট্রন গুলা কোন ভেলোসিটিতে? আমরা আগে থেকে জানি ডিউটি ভেলোসিটি ভিডি, তাই না? এটা কি স্যার বললেন যে ওই যে সংঘর্ষের ফলে যে হচ্ছে ওই জিনিসগুলোকে স্যার আমরা ব্রাউনিয়ান মুভমেন্ট কি বলতে পারি কিনা এখানে? হ্যাঁ হ্যাঁ, ব্রাউনিয়ান মুভমেন্ট মানে এখানে যেহেতু যে আপনি বললেন না যে সংঘর্ষের ফলে আমাদের জিনিসগুলো হচ্ছে, মানে এটা হলো ভেলোসিটিটা তৈরি হচ্ছে। এটা হলো রেজাল্টেন্ট। এটা মনে করতে পারো রেজাল্টেন্ট ইলেকট্রন যে ভেলোসিটিতে মুভ করে, এইসব সংঘর্ষ সব শেষে রেজাল্টেন্ট যে ভেলোসিটিতে মানে ফাইনালি যে ভেলোসিটিতে সে মুভ করে। মনে করো সে একটা ইলেকট্রন এভাবে 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 মুভ করলো। জি স্যার। তাহলে রাস্তা সে মেইনলি কতটুকু পার হলো? একটুকু পার হলো, জি স্যার। তাই না? মনে করো টি টাইমে একটুকু রাস্তা পার হলো, এল লেন্থ পার হলো। তাহলে তখন তুমি ভিডি ডিফাইন করবে এভাবে, ভিডি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টি। ঠিক আছে কি? যদিও সে আরো অনেক রাস্তা মানে এটাকে তুমি যদি সবগুলো যোগ করো তুমি আরো এর থেকে বেশি পাবা, এল এর থেকে বড় পাবা, কিন্তু আমি চিন্তা করব এল, কারণ সে আমার যে বরাবর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছে ওই বরাবর সে এল পরিমাণ ডিসটেন্স কভার করেছে, এল পর্যন্ত পাথ প্রপাগেট করেছে। ঠিক আছে কি? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শোনা যায়। ওকে, শোনা যদি যায় তাহলে দেখো ফাইনালি আমরা ওই যে আমরা ভিডির যে ইকুয়েশন, ভিডির ইকুয়েশন থেকে আমরা টি এর মান বের করতে পারি। টি ইজ ইকুয়াল টু লিখতে পারি এল ডিভাইডেড বাই ভিডি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে কি? দেখো টি ইজ ইকুয়াল টু আমরা এল বাই ভিডি বলতে পারি। যদি আমাদের এল পাথ মানে তার অতিক্রম করতে যদি টি সময় লাগে, তার মিন ভেলোসিটি হলো ভিডি ভেলোসিটিতে, তাহলে আমরা টি ইজ ইকুয়াল টু এল বাই ভিডি মানে এস ইজ ইকুয়াল টু ভিডি যে সূত্র তোমাদের, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারি আমরা। দেখো এস ইজ ইকুয়াল টু ভিডি, আমাদের যে বেগের যে সূত্র আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করে লিখতে পারি। ঠিক আছে কি? তো ফাইনালি দেখো পরবর্তীতে আমরা কিউ পেলাম, টি পেলাম, তাহলে কারেন্ট কত হবে বলো তো? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি লেখা যায় না? আমরা কিউ এর মান পেলাম, টি এর মান পেলাম, তাই যদি পাই তাহলে আমরা সেখান থেকে আই বের করতে পারি না? জি স্যার। দেখো আই এর মান আমরা কিউ এর মান আমরা আগে থেকে বের করলাম এইটা, টি এর মানও বের করলাম এইটা, তাহলে ফাইনালি এটা ক্যালকুলেশন করলে এন এ ই ভিডি এটা পাওয়া যায়।
পরবর্তীতে ভিডির মান এটা পাওয়া যায়। এটা হলো কি ডিপটি ভেলোসিটি। ঠিক আছে? পরবর্তীতে দেখো আমরা কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়াল টু কি জানি? I বাই এ না? I বাই এ কে কি বলতে পারি? কারেন্ট ডেনসিটি বলা যায়? জি স্যার। তাহলে আমরা I বাই এর বদলে আমরা জে লিখতে পারি, বলা যাবে? জি স্যার। তাহলে ফাইনালি কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, জে ইজ ইকুয়াল টু এন ই ভিডি। তো তাহলে আমরা মোটামুটি কারেন্ট ডেনসিটির জন্য যে ইকুয়েশন সেটা আমরা প্রুভ করলাম, তাই তো? সেটা আমরা একটা ফাইনালি পেলাম। কারেন্ট ডেনসিটি ইকুয়েশনটা কেমন, সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট সেটা আমরা জানলাম। সেটা নাম্বার অফ চার্জের সংখ্যা, চার্জের পরিমাণ, তারপরে হচ্ছে কি ভেলোসিটি সেটা মুভ করছে, ডিপটি ভেলোসিটি কত, এইসব প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমার কারেন্ট ডেনসিটি ডিটারমাইন হবে কোন একটা কন্ডাক্টরে। এটা কি বলা যাবে তাহলে? পরীক্ষা আসলে পাওয়া যাবে? জি স্যার। ওকে, তাই যদি হয় তাহলে দেখো তোমাদের 5.1 এক অঙ্ক করে দেওয়া আছে। এই যে আমরা যে ইকুয়েশন গুলো শিখলাম 5.1, 5.2, 5.3 এক্সাম্পল অঙ্কগুলো তোমরা করবা। আশা করি এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যেটুকু পড়ালাম কারেন্ট নিয়ে সেটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারো। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা এরপরে আমাদের পরবর্তী যে টপিক আছে সেই টপিকে চলে যাচ্ছি। সেই টপিকটা হলো তোমাদের আমি একটা ডকুমেন্ট তোমাদেরকে আমি চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। এই ডকুমেন্টটা আমি মেইনলি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। স্যার আজকে এতটুকু রাখেন স্যার। তো আমাদের ক্লাসরুমে দিয়ে দেন স্যার। ক্লাসরুমে দেওয়া যায়, আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি, এরপর না পেলে তোমরা ওখান থেকে নিয়ে নিও বা নিজেরা শেয়ার করে নিয়ে নিও। এইটুকু রাখলে বাবা তোমাদের আমি সিলেবাস শেষ করতে পারবো না। সামনে যে টপিক গুলো আছে টপিক গুলো আমি শেষ করতে পারবো না। তোমাদের আমি ক্লাস পাওয়ার সর্বোচ্চ 2টা ক্লাস পাবো সামনে। দেখো তোমাদের একটা ফাইল আমি শেয়ার করেছি চ্যাট বক্সে, দেখো। ফাইলটা তোমরা পার কথা পেয়েছো কিনা? এখনো পাইনি স্যার। জি স্যার পাই নাই পাইছি। আচ্ছা, তোমরা তাহলে ফাইলটা তোমাদের কাছে ডাউনলোড করে রাখো, যদি কেউ না পায় তাদেরকে শেয়ার করে দিও, বা তোমাদের কোনো গ্রুপ থাকলে তোমরা ওখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে? নাই তো স্যার। স্যার চ্যাট বক্সে। আচ্ছা, একজন পেয়েছে, বাকিরা সবাই পেয়ে যাবা, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এরপরে আমরা শিখবো অ্যাম্পিয়ার ল। এরপর আমরা শিখবো অ্যাম্পিয়ার ল। অ্যাম্পিয়ার লটা মানে তোমাদের কিছুটা হলেও ধারণা থাকার কথা, একটু জানো? আমাদের অ্যাম্পিয়ার ল সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকার কথা, তোমরা কি জানো সেটা কি? আচ্ছা, না জানলেও সমস্যা নাই, আমি রিভিউ করছি আবার। আমাদের যদি কোনো একটা জায়গায় যদি আই কারেন্ট ফ্লো করে, মনে করো একটা তার আছে তোমার কাছে, তার দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তাহলে স্বাভাবিকভাবেই তার চারিদিকে কি তৈরি হবে? তার চারিদিকে কি তৈরি হবে? স্যার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো আমি দেখো ক্যামেরা অন করেছি, বাইরের দিকে স্যার, ভিতর থেকে বাইরের দিকে। ভিতর থেকে বাইরের দিকে, দেখো এরকম না? জি স্যার।
ওখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে তারটার মধ্যে দিয়ে সেটা, এবং ওই তারটাকে তুমি যে মিডিয়ার মধ্যে রাখছো ওই মিডিয়ামের তোমার পারমিয়েবিলিটি কত সেটার উপর ডিপেন্ড করবে। আর মিউ নট বলতে ডিনোট করছে যে শূন্য মাধ্যমের পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি মানে হলো প্রবেশ্যতা। বা তোমাদের কোশ্চেন আছে কিনা? জি স্যার। তা যদি হয় তাহলে স্টেটমেন্টটা তোমরা দেখলা, পাশাপাশি যদি বলা হয় এম্পিয়ার লটাই তোমরা প্রমাণ করে দেখাও। তো প্রমাণ করার জন্য আমরা দেখো আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। এই ফিগারে দেখো আমার আই কারেন্ট মানে একটা তার দিয়ে একটা তার কনসিডার করছি, তার এর মধ্যে দিয়ে দেখো আই কারেন্ট ক্যারি হচ্ছে। তো স্বাভাবিকভাবে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এই বরাবর, সেটা আমরা অলরেডি শিখলাম একটু আগে, তাই তো? তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই পি পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ আমরা দেখতে যাচ্ছি। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটবে, যে এই আমরা একটা স্যাম্পল পয়েন্ট পি পয়েন্ট কনসিডার করছি। তো পি পয়েন্টে এখানে আমার বি এর ডিরেকশন কোন বরাবর হবে বলো তো? ওই পয়েন্ট স্পর্শ বরাবর না? তো আমরা বলছিলাম যে এখানে এই বি ক্যালকুলেট করার জন্য, বি বের করার জন্য আমরা একটা পাথ কনসিডার করেছি। এই পাথের একটা পয়েন্ট হলো পি পয়েন্ট। এই পি পয়েন্টে বি এর ডিরেকশন কোন বরাবর হবে? ওই পয়েন্ট স্পর্শ বরাবর না? দেখো ওই পয়েন্টে স্পর্শ বরাবর না? জি স্যার। এবং ম্যাথমেটিক্যালি দেখা গেছে এই বি পয়েন্টে আমার যে সরি পি পয়েন্টে যে বি এর মান, সেই মানটা মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ এর সমান, যেখানে এ হলো ওই পি পয়েন্টের রেডিয়াস, ব্যাসার্ধ। কোথা থেকে? এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে। এই মানটা কিভাবে আসে সেটা আমরা কিছুক্ষণ পরে আমরা এটা জানবো। আমরা জানি, ধরে নিচ্ছি যে বি পয়েন্টে আমার ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে কোনো এ ব্যাসার্ধের কোনো পি পয়েন্টে আমার বি এর মান হলো এটা, ঠিক আছে? আর এই বি বের করার জন্য আমরা ছোট একটা লেন্থ কনসিডার করে নিচ্ছি ডিএল, যেটা ডিরেকশন কোন বরাবর? একই দিক বরাবর। ডিএল এর ডিরেকশন একই দিক বরাবর। তাই যদি হয় তাহলে আমার থিটা কত হলো, অ্যাঙ্গেল কত হলো বি এবং ডিএল এর মধ্যে? অ্যাঙ্গেল কত হলো? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি। তাহলে আমরা অ্যাম্পিয়ার ল থেকে কি জানি? অ্যাম্পিয়ার লটা অ্যাপ্লাই করে দেখি। দেখো বাদিকে যেটা লিখেছি এটা অ্যাম্পিয়ার ল ছিল না? জি স্যার। তো ডট প্রোডাক্ট তুলে দিলে একটা cos থিটা পাবা, অ্যাঙ্গেল পাবা, তাই তো? থিটার মান কত? 0 0 ডিগ্রি। তাহলে cos থিটার মান কত? 1 1। তাহলে বি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ওই ব্যাসার্ধ বরাবর চারিদিকে বি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কার উপর হবে? এই ডিএল এর উপর ইন্টিগ্রেশনটা হবে। এর উপর হবে স্যার। তো ডিএল এর যদি ইন্টিগ্রেশন হয়, ডিএল কে যদি তুমি ইন্টিগ্রেশন করো একটা ক্লোজ পাথ বরাবর, মনে করো একটা ব্যাসার্ধ বরাবর তুমি এটাকে ইন্টিগ্রেশন করলা, তাহলে তুমি কি পাবা? তো শুধু পেরিফেরিটা পাবো। পেরিফেরি কত একটা বৃত্তের? 2 পাই আর। 2 পাই আর। আরটা যদি এ হয় তাহলে 2 পাই এ পাবো। জি স্যার। তাহলে আমরা এই মানটা পুট করলে কি হয়? কত পেলাম? সো যে মিউ নট আই। মিউ নট আই। তাহলে যদি অ্যাম্পিয়ার লটাকে প্রুভ করতে বলা হয় তাহলে পারা যাবে? জি স্যার। ওকে। তো যদি পারা যায় তাহলে অ্যাম্পিয়ার লটা সম্পর্কে এই পর্যন্তই। তোমাদের এই ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আরেকটা ল আছে, সেটা হলো বায়োট-স্যাভার্ট ল। নাম শুনেছো কি? জি স্যার। কিন্তু জি স্যার। বায়োট-স্যাভার্ট লটা আসলে তোমাদের সিলেবাসে নাই, এজন্য আমি ওটা সম্পর্কে ডিটেল পড়াচ্ছি না। অ্যাম্পিয়ার লর একটা লিমিটেশন আছে। অ্যাম্পিয়ার লর লিমিটেশন হলো তোমার তার যদি এরকম পেজগিওয়ালা হয়, এই অ্যাম্পিয়ার ল ইউজ করে তুমি বি ডিটারমাইন তখন করতে পারবে না, বি তখন ডিটারমাইন করতে পারবে না। তো এই পেজগিওয়ালা তারের জন্য, বা যদি বাঁকানো কোনো তার হয়, যদি খুব বেশি পরিমাণ বাঁকানো, তাহলে সেক্ষেত্রে তখন বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লাই করতে হয়। দুটাই আসলে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য ব্যবহার হয়, ঠিক আছে কি?
তাহলে তোমরা জানলা যে অ্যাম্পিয়ার লর লিমিটেশন কি। অ্যাম্পিয়ার লর কিছু অ্যাপ্লিকেশন আছে। অ্যাম্পিয়ার ল মূলত তোমার স্ট্রেট বরাবর যদি কোনো তার থাকে, সোজা যদি কোনো তার থাকে, তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য ব্যবহার হয়। পাশাপাশি তোমরা সলিনয়েডের নাম শুনেছো? জি স্যার। সলিনয়েডের সলিনয়েডের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করা হয় তাহলে সেটা তো ম্যাগনেটের মতো বিহেভ করে, তাই না? জি স্যার। তো সে ওই ফিল্ডের পরিমাণ কি পরিমাণ ফিল্ড তৈরি করবে ওইটা ক্যালকুলেট করার জন্য আমরা অ্যাম্পিয়ার ল ব্যবহার করতে পারি। পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটার জন্য অ্যাম্পিয়ার ল ব্যবহার করা হয়, সেটা হলো টরয়েড। নামটা হয়তো তোমাদের জন্য এটা অপরিচিত। টরয়েডটা কিছুই না, একটা সলিনয়েড আছে তোমার কাছে, মনে করো সলিনয়েডটা তুমি এটাকে পেঁচিয়ে এরকম এই ধরনের শেপ একটা ক্রিয়েট করলা, দেখতে পাচ্ছ এরকম রিং শেপ ক্রিয়েট করলা। জি স্যার। এই ক্ষেত্রে এটাকে বলা হয় টরয়েড, এটার স্পেশাল নাম হলো টরয়েড। তো এটার মধ্য দিয়ে কি পরিমাণ ফিল্ড তৈরি হবে এই ক্ষেত্রেও আমাদের অ্যাম্পিয়ার লটা কার্যকরী। তাহলে আমাদের মূলত তিনটা কেজে আমরা জানলাম, তিনটা কেজে আমরা অ্যাম্পিয়ার ল ব্যবহার করতে পারি। কি কি? সোজা বরাবর যদি কোনো স্ট্রেট ওয়্যার যদি হয় তাহলে সেক্ষেত্রে তার চারিদিকে ফিল্ড কতটুকু তৈরি হচ্ছে সেটা। সলিনয়েড যদি হয় তার কতটুকু ফিল্ড ক্রিয়েট করবে, ম্যাগনেটিক ফিল্ড কতটুকু ক্রিয়েট করবে সেটা। আরেকটা হলো কি টরয়েড, টরয়েডের মধ্যে দিয়ে আমাদের কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে সেটার যে পরিমাণ, এগুলো আমরা অ্যাম্পিয়ার ল ব্যবহার করে জানতে পারি। তোমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? টরয়েড আর হচ্ছে আগের লটার ভিতরে পার্থক্যটা কি হলো? টরয়েড হলো জাস্ট একটা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্টকে বলছি, তারের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টকে বলছি, যেখানে একটা তার কুণ্ডলী আকারে পেঁচিয়ে ওই কুণ্ডলীটা আবার একটা বৃত্তের ফর্মে দেখানো হয়। তোমাদের একটা ফিগার আমি নেটে আমি দেখাই তোমাদেরকে টরয়েড দেখতে কেমন। একটু ওয়েট করো, যেহেতু নেট ফ্যাসিলিটি আছেই আর আমরা যেহেতু কানেক্টেড তাহলে আমরা দেখাতে পারি। একটু ওয়েট করো, তোমরা আমার স্ক্রিন দেখতে পাওয়ার কথা। জি স্যার। আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা এখন? জি স্যার। দেখো এই একটা তারকে যখন যদি পেঁচাও এইভাবে, যদি তুমি যে পেঁচাও, এটা হলো সলিনয়েডের পিকচার। সলিনয়েড গুলো দেখতে প্র্যাকটিক্যালি এরকম। এই দেখো ডান দিকে একটা প্র্যাকটিক্যাল সলিনয়েড, বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, আর টরয়েড হলো এই দেখো একটা প্র্যাকটিক্যাল টরয়েড। স্যার তাহলে ওই যে ফ্যানে যেটা ইউজ করে এটা কি স্যার টরয়েড নাকি না হচ্ছে সলিনয়েড? ফ্যানে কোনটা ব্যবহার করো বাবা? ওই যে হচ্ছে কয়েল গুলা পেঁচানো থাকে না ফ্যানের ভিতরে? হ্যাঁ, ফ্যানে পেঁচানো থাকে, সেটাকে আসলে আর্মেচার বলা হয়, আর্মেচার বলা হয়, ঠিক আছে? জি স্যার। তো ওটার একটা আলাদা নাম আছে, ওটার পেঁচানোর ফর্মটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। তোমরা যদি কখনো ফ্যানের স্ট্রাকচার পড়ো, জেনারেটরের স্ট্রাকচার পড়ো, তখন তোমরা এটা সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে কি? তো যেহেতু আমাদের সিলেবাসে ওটা নাই, ওটা কভার করছে না এই মুহূর্তে, তো এই জন্য আমরা ওদিকে আর বেশি দূর যাচ্ছি না আর কি। অনেক সময় এই টরয়েড বলো বা সলিনয়েডে বলো, এটার ফিল্ডটাকে বাড়ানোর জন্য মাঝে ফেরাইট কোর ব্যবহার করা হয়। ফেরাইট ব্যবহার করার কারণ কি? এটার পারমিয়েবিলিটি শূন্য মাধ্যমের তুলনায় বেশি। আর যেহেতু পারমিয়েবিলিটি ইনটু আই, তাহলে বিটাও আসলে প্রপোর্শনাল রেটে বেড়ে যাবে। এই কারণে অনেক সময় ফেরাইট কোর ব্যবহার করা হয়, ঠিক আছে কি? তাহলে আমরা আমাদের মেইন স্লাইডে চলে যাই। আমরা টরয়েড এবং সলিনয়েড ইনারা দেখতে কেমন সেটা আমরা দেখলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু বললাম অ্যাম্পিয়ার লর তিনটা অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন গুলো কিভাবে করে সেটা একটু দেখে ফেলি শর্টে।
অ্যাম্পিয়ার লটা তোমাদের এই গিয়াসউদ্দিনের বইয়েও আছে। আমি এখানে অনেক ডিসক্রিপটিভ ভাবে বলা আছে, তোমাদের যদি মনে হয় যে এটা আমার সহজ মনে হচ্ছে তোমরা এখান থেকে পড়তে পারো। যদি মনে হয় যে না আমার তোমাদের যে ডকুমেন্টটা প্রোভাইড করলাম ওখান থেকে সহজ মনে হচ্ছে, তাহলে তোমরা ওখান থেকেও পড়তে পারো। তোমাদের যেটাই খুশি সেখান থেকে পড়তে পারো, কোনো সমস্যা নাই। এই দেখো অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার ল, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এখানে দেখো আচ্ছা সরি টুইটার প্রবলেম হয়েছিল। আমরা অ্যাম্পিয়ার লর অ্যাপ্লিকেশন দেখতে যাচ্ছিলাম। তো আমি একটা সামনে দেখো তোমাদের ফিগারটা এখানে দেওয়া নাই, এই ফিগারটা তোমরা দিবা। তো আমি একটা দেখো আগের ফিগারটা আমি এখানে ড্র করেছি, সেটা হলো কি একটা স্ট্রেট ওয়্যার অঙ্কন করেছি। এই স্ট্রেট ওয়্যার দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তো আই কারেন্ট যদি ফ্লো হয় তার চারিদিকে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা ডিটারমাইন করতে চাই অ্যাম্পিয়ার লর মাধ্যমে। তো সেটা করার জন্য আমরা এই ওয়্যার থেকে আর ব্যাসার্ধের কোনো একটা পয়েন্ট পি পয়েন্ট যদি বলি আমরা এটাকে, তো ওই পয়েন্টে ছোট একটা লেন্থ কনসিডার করেছি ডিএল। ওই পয়েন্টে বি এর ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি এটা স্পর্শ বরাবর। তা যদি হয় আমরা অ্যাম্পিয়ার ল থেকে কিভাবে আমরা বি এর মান ডিটারমাইন করতে পারি সেটাকে দেখি। আমরা দেখো অ্যাম্পিয়ার লটা আমরা লিখেছি, যেহেতু আমরা অ্যাম্পিয়ার ল ব্যবহার করেই করব। দেখো আমরা অ্যাম্পিয়ার লটা লিখলাম। এখানে বিডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে এটা আমার cos θ মান তখন 1 হয়ে যাবে। বি তাহলে বাকি থাকলো কি বি ডট মানে সরি বি ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ ডিএল কে ইন্টিগ্রেশন করতে হবে। তো ডিএল কে যদি ইন্টিগ্রেশন করো আগের মতোই তুমি পরিধি পাবা। জি স্যার। তাহলে তুমি ফাইনালি দেখো বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, এটা পেলা। এটাই হলো একটা স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে বি এর পরিমাণ নির্দিষ্ট 8 ব্যাসার্ধে। বোঝা গেল? জি স্যার। তো এই কিছুক্ষণ আগে তোমাদের একটা ওই বি এর মান আমরা ব্যবহার করেছিলাম একটা মান, তো এই মানটা আসলে এখান থেকেই আসে। তো ওই মানটা আসলে আমরা ওখানে ঘুরিয়ে ব্যবহার করেছিলাম আর কি। তো তাহলে এটা ছোট কোশ্চেন আকারে আসলে পারা যাবে না? জি স্যার পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এর পরের টপিকটা হলো সলিনয়েড। সলিনয়েডের ক্ষেত্রে তাহলে দেখে ফেলি সলিনয়েডটা কি জিনিস সেটা বলো তো। কোন একটা কুণ্ডলী, একটা তারকে যদি আমরা একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধকে মেনটেন করে তাকে যদি আমরা যদি একটা কুণ্ডলী যদি তৈরি করি, আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কুণ্ডলী যেটা তৈরি করবা সেটার লেন্থ হবে তার ব্যাসার্ধের তুলনায় বড়। আমার যে কুণ্ডলী যেটা তৈরি করব, কুণ্ডলী তৈরি করে যে লেন্থ বরাবর যেটা তৈরি হবে ওই যে কুণ্ডলীর, সেই লেন্থটা হবে ব্যাসার্ধের তুলনায় বড় হবে। এরকম যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা তৈরি হবে সেটাকে আমরা সলিনয়েড বলবো। আমরা একটু আগে একটা প্র্যাকটিক্যাল সলিনয়েড দেখতে কেমন সেটা আমরা দেখলাম, তাই না? তো আমাদের 8.10 একটা ফিগার দেখতে পাচ্ছ? 8.10 তোমরা কোনো 8.10 কোনো ফিগার দেখতে পাচ্ছি স্যার। ওকে, তো এটা হলো একটা সলিনয়েডের একটা অংশ, একটা সলিনয়েডের অংশ। এটা একটু তাদের গ্যাপ গুলো একটু বড় করে দেখিয়েছে আর তো প্র্যাকটিক্যালি কিন্তু এতটা গ্যাপ থাকে না, আমরা তো দেখলাম তাই না? ওই যে আমরা একটা প্র্যাকটিক্যাল সলিনয়েড দেখলাম ওটা অনেক ঘিজি ঘিজি পেঁচানো, তাই না? এরকম দেখলাম না? জি স্যার। ওকে, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য এরকম আসলে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া আছে। এখানে দেখো এই তারের মধ্য দিয়ে কোনো কিছু জায়গায় এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে, আবার কিছু কিছু জায়গায় ডট চিহ্ন দেওয়া আছে, দেখছো? দেখো জি স্যার। জি স্যার।
এই ক্রস এবং ডট এটার মানে কি বলতো? স্যার ডট মানে হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে, আর ক্রস মানে হচ্ছে বাইরের দিকে চলে আসছে। এই তো মাথায় উল্টাই গেছে, তোমার মাথা উল্টাই গেছে। তুমি যদি তীর যদি তোমার দিকে আসে তুমি কি দেখবা? ডট পয়েন্ট দেখবা না? জি স্যার। আর তীর যদি তোমার দিক থেকে ভিতরের দিকে চলে যায়, মনে করো তোমার সামনে একটা বোর্ড আছে, বোর্ডের ভিতরের দিকে চলে গেল, তাহলে তুমি কি দেখতে পাবা? স্যার পালক স্যার ক্রস চিহ্ন দেখতে পাবো। তাহলে ক্রস চিহ্ন দেখতে পাবে না? তো এই ডট এবং এই ক্রস এটা দিয়ে মূলত আমাদের কারেন্টের ডিরেকশন দেখানো আছে। বোঝা গেল কি? আমাদের কারেন্টের ডিরেকশন দেখানো আছে। তো কারেন্টের যদি ডিরেকশন দেখায়, সরি আমি একটু ভুল লিখেছি। তো কারেন্টের ডিরেকশন যদি দেখায় তাহলে কারেন্টের সেই অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ডটা কোন বরাবর হবে বলো তো? তাই যদি হয় আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন বরাবর হবে? স্যার কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দেখো ডট দিয়ে বোঝানো হচ্ছে যে এই জায়গায় কারেন্ট আমার এই বরাবর যাচ্ছে, এই জায়গাতে। আর দাও 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 এখানে একটু দাঁড়াও, একটু ওয়েট করো। এবার দেখো ঠিক আছে কিনা, দেখো তো ঠিক আছে কিনা কারেন্টের ডিরেকশনটা। জি স্যার। আর যদি হয় দেখো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা তোমাদের যে দেখালাম নিয়ম, যেটা ওই নিয়মের সাথে মিলে কিনা দেখো তো। বাইরের দিকে স্যার, ভেতর থেকে বাইরের দিকে। না না ওটা না, ম্যাগনেটিক মানে ফিল্ড এবং কারেন্টের ডিরেকশনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। জি স্যার ভেতরের দিকে প্রবেশ করতেছে, আমার মানে হচ্ছে হচ্ছে। তুমি একটা স্প্রিং চিন্তা করো, তোমার সামনে একটা স্প্রিং আছে, সলিনয়েডের শেপটা কেমন দেখলা না? জি স্যার। মানে তোমাদের এইটা হলো ভিতরের দিকে আছে এই তারটা, আর এই তারটা তোমার উপরের দিকে আছে। বোঝা গেল? হুম। তাহলে দেখো আমাদের এইদিকে এন পোল তৈরি হবে আর এইদিকে এস পোল তৈরি হবে। দেখো মানে স্যার যেদিকে যাবে কারেন্ট ফ্লো হবে সেদিকে হচ্ছে নর্থ পোল তৈরি হবে, এরকম? সেই দিকে না, ওইভাবে চিন্তা করবা না তোমরা। ওই যে তোমাদের ডান হাতে একটা রুল দেখালাম না, বৃদ্ধাঙ্গুল আর 4টা আঙ্গুল দিয়ে, জি স্যার। ওইভাবে চিন্তা করবা। এখানে প্রবাহের দিকটা তো বুঝলাম, কিন্তু স্যার বিয়ের দিকটা কোনটা হবে? এটা যদি আমার তার হয়, কারেন্ট যদি এই বরাবর হয়, তাহলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম, আর সেটা ডিরেকশন কোন বরাবর হবে? এই বরাবর হবে। ঠিক আছে কি? জি স্যার। এই জিনিসটা তোমরা সলিনয়েডের ক্ষেত্রে ওইভাবে হাত রেখে রেখে তোমরা প্র্যাকটিস করবা বা দেখবা এই ফিগার যেটা ড্র করা আছে সেটা ঠিক আছে কিনা। আপনি একটু ভিডিওতে একটু দেখাই দেন না স্যার, জিনিসটা একটু এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেল।
জি স্যার। আচ্ছা, এখানে দেখো আমাদের ওই সলিনয়েডটাকে এখানে একটু ক্লিয়ারলি ড্র করা আছে। আমাদের কারেন্টের ডিরেকশন ওখানে যেটা দেখানো আছে সেটাই একই ডিরেকশন বরাবর। তো এখানে দেখো আমার উপর তারের উপরের লেয়ার এবং নিচের লেয়ারটা এই জায়গায় ভালো বোঝা যাচ্ছে। তো কারেন্ট যদি নিচ থেকে উপরের দিকে ওঠে তাহলে আমার ফিল্ডের ডিরেকশনটা কোন বরাবর হবে দেখো তো, এবার মিলে কিনা। দেখো, দেখতে পাচ্ছ জি স্যার। মিলে কিনা দেখো। তোমরা দেখো নিচের থেকে তার আমাদের ম্যাগনেটিক ফিল্ড আমার এরকম বের হচ্ছে, তাই না? দেখো তোমাদের দিকে তাকা, তুমি ফিগারটা দেখতে পাচ্ছ কিনা? আমার কারেন্ট যদি উপরের দিকে হয়, কারেন্ট উপরের দিকে উঠছে, তাই তো? জি স্যার। তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন বরাবর হবে? তোমার দিকে না? জি স্যার। তাই যদি হয় তোমার দিকে যে ফ্লাক্স গুলো আসবে তাহলে ওই দিকে কি হবে? আচ্ছা, আমি ফিগারটা আমি একটু দেখবো তোমাদের, আমি সামনের দিন এটা সম্পর্কে আমি দেখাবো ডিটেলটা। এই জায়গাতে একটু কনফিউশন আছে মনে হচ্ছে আমার কাছে, তোমাদের আমি সামনের দিন এটা সম্পর্কে আমি দেখাবো ভালোভাবে আরো। ঠিক আছে, আমি এটা নোট করে রাখলাম। এটা সম্পর্কে আমি অ্যানিমেশন তোমাদের সামনের দিন দেখাবো। জি স্যার, এটা বেটার হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে আমি তাহলে একটু সময় নষ্ট না করি, আমি নোট করে রাখলাম। আমি সামনের দিন তোমাদের এটা সম্পর্কে ইয়া দিব, অথবা আমি তোমাদের যে ক্লাসরুম আছে এই রিলেটেড ডকুমেন্ট ওখানে আমি দিয়ে দিব। ঠিক আছে কি? আমি এখন সময় নষ্ট না করি, ওটা আমাকে একটু দেখতে হবে, ওটা একটু এক্সপ্লেনেশনটা একটু ভালোভাবে আমাকে বুঝাই দিতে হবে তোমাদেরকে, একটু কনফিউশন আছে আর কি। আচ্ছা, তো আমাদের তাহলে এটুকু আমরা জানতে পারি যে সলিনয়েডের চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং এর যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এই ডিরেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার আউটসাইডে ওরকম ম্যাগনেটিক ফ্লাক্স বিদ্যমান থাকে না, সেটা দেখা যাচ্ছে কিনা? তোমরা ফিগার থেকে দেখতে পাচ্ছ যে সলিনয়েডের আউটসাইডে ম্যাগনেটিক ফ্লাক্স ওরকম নাই। এই সলিনয়েডের মাঝখান বরাবরই এর অধিকাংশ বড় রেখাগুলো চলে গেছে। হ্যাঁ, বড় রেখাগুলো বিদ্যমান। তাই যদি থাকে তাহলে এটাকে আমরা একটা দণ্ড চুম্বক হিসাবে কনসিডার করতে পারি না? অবশ্যই স্যার। তাহলে এটাকে আমরা একটা দণ্ড চুম্বক আকারে কনসিডার করতে পারি। তাহলে দণ্ড চুম্বকে যেহেতু এন পোল এস পোল থাকে, সেটা ডিপেন্ড করবে কার উপরে? এই কারেন্টের ডিরেকশনের উপরে, তাই তো? ডিরেকশনের উপরে হবে স্যার। ওকে, তো কারেন্টের ডিরেকশনের মধ্যে কিভাবে হবে সেটা আমরা সামনের দিন ইনশাআল্লাহ এটা নিয়ে কথাবার্তা বলবো। তো আপাতত আমরা জেনে রাখি সেটা একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করবে। তো তাহলে আর বারের ম্যাগনেটের যেহেতু এন পোল এস পোল আলাদাভাবে থাকে এবং এটা লম্বা বরাবর, তো এটারও ওরকমই এন পোল এবং এস পোল বিদ্যমান থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এই ফিগারটাকে যদি আমরা তার মাঝখান বরাবর যদি কেটে ফেলি, মানে হলো যদি একটা সলিনয়েডকে তুমি যদি মাঝখান বরাবর যদি কেটে ফেলো, তাহলে তখন যে ফিগারটা হবে সেটা দেখো নিচে একটা ড্র করা আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এরকম একটা ফিগার দেখা যাবে না? এই দেখো, একটা ডট পয়েন্ট আর ক্রস পয়েন্ট মিন করছে কারেন্টের ডিরেকশন, আর এই গোল গোল গুলো মিন করছে যে আমার এই বরাবর তার আসলে পেঁচানো আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা সলিনয়েডকে আমরা যদি তাকে যদি আমরা লম্বালম্বি বরাবর যদি কেটে ফেলি তাহলে আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তো এই একটা সলিনয়েডের তার আউটসাইডে মানে তার যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের ভিতরেই থাকে, তাহলে এই ফিল্ডের পরিমাণটা কেমন হবে সেই পরিমাণটা ডিটারমাইন করার জন্য আমরা এখন অ্যাম্পিয়ার ল অ্যাপ্লাই করব। তো অ্যাম্পিয়ার ল অ্যাপ্লাই করার আগে আমরা একটা ছোট একটা আয়তাকার একটা ক্ষেত্র কনসিডার করে নিচ্ছি, যেটার আমার লেন্থ হলো এইচ।
আমরা ছোট একটা আয়ত একটা ক্ষেত্র কনসিডার করে নিচ্ছি এ বি সি ডি, যেটার লেন্থ হলো সলিনয়েড লেন্থ যদি তুমি কনসিডার করো সেটা হলো এইচ। তো তাই যদি হয় তাহলে তোমাকে এই চারিদিকে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কত প্রত্যেকটা পার্টের জন্য, প্রত্যেকটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর জন্য, সেইগুলো তুমি যোগ করলে তুমি পেয়ে যাবা বি এর পরিমাণ, টোটাল বি পেয়ে যাবা না? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। তো দেখো এই আয়তক্ষেত্রের কয়টা অংশ আছে? 4টা বাহু আছে না? জি স্যার। তো এ বি যদি এটা আমি কনসিডার করি তাহলে আমার ডিএল এর ডিরেকশন কোন বরাবর? এখানে লেন যদি এর একটা ছোট লেন যদি কনসিডার করি তাহলে ডিএল কোন বরাবর হলো? এই আয়তক্ষেত্রের এবির ছোট একটা লেন্থ যদি ডিএল কনসিডার করি সেটা লেন্থ কোন বরাবর হলো? স্যার বলরেখার সমান্তরালে ওটা। তার মানে হলো কি, আর এখানে বি এর ডিরেকশন কোন বরাবর? এই বরাবর। জি স্যার। তাহলে এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত হলো? 0। 0। তাহলে জি স্যার। এই বিডিএল অ্যাঙ্গেলটা উঠে যাবে, ডট প্রোডাক্ট উঠে যাবে, তাই না? উঠে যাবে না? এটা কি হবে? বি ডিএল কস থিটা। কস থিটা, থিটা যেহেতু 0 তাহলে কস থিটার মান 1, তাই তো? জি স্যার। তাহলে জি স্যার। ইন্টিগ্রেশন অফ ডিএল এটা কত পাবা? এই যে আয়তক্ষেত্রে তোমার যে হাইট, কতটুকু হাইট সেটা পেয়ে যাবে না? জি স্যার। তাহলে তুমি এখানে কি পাবা? বিএইচ পাবা এটার জন্য, সরি এই গোলটুকুর এইটুকুর জন্য বলা যাবে বিএইচ পাবা। আমরা কি জি স্যার স্যার। লেন্থই শুধু কনসিডার করব এখানে? হ্যাঁ হ্যাঁ, সলিনয়েডের যে লেন্থ ওই লেন্থ বরাবর আমরা চিন্তা করছি। জি স্যার, তাহলে পাবো স্যার। তাহলে আমাদের বাকি পোরশন কি কি থাকলো? এবার ধরো আমরা বিসি, আমরা একটা পোরশন সিলেক্ট করব বিসি। তো বিসির এখানে ডিএল এর ডিরেকশন কোন বরাবর? উপরের দিকে না? জি স্যার। বি কোন বরাবর? ডান দিকে। অ্যাঙ্গেল কত হলো? 90। তো cos 90 এর মান কত? 0। তাহলে এই পার্টটার মান কত হবে? 0 হয়ে যাবে। 0। তাহলে এবার এইটা আসো, এবার হলো সিডি। সিডির লেন্থের ডিরেকশন কোন বরাবর? কোন বরাবর? ডান থেকে বামে। ডান থেকে বামে। বি এর ডিরেকশন কোন বরাবর? মানে কিন্তু বি নাই আসলে, তোমার এই বাইরে কোনো বি থাকবে? ভিতরের দিকে স্যার। বি তোমার থাকবে কিনা তাই বলো। স্যার না থাকবেন না এখানে। বাইরে তো সলিনয়েডের ক্ষেত্রে আমরা দেখলাম না যে সলিনয়েডের বাইরে আসলে অলমোস্ট নাই বা নেগলিজিবল। তাহলে বাইরে যদি বি যদি 0 হয়ে যায় তাহলে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? জি স্যার। বাকি থাকলো কি ডিসি, এই ডিএ। এক্ষেত্রে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এই মানটা কত হবে? 0 স্যার। তাহলে তাহলে মান পেলা কার জন্য? শুধুমাত্র এ থেকে বি এর জন্য। এ থেকে বি এর জন্য। তাহলে ওই মানটা আমরা বলতে পারি না যে বিএইচ ইকুয়াল জি টু স্যার। মিউটাই। আচ্ছা, তাও এই বিএইচ কিসের মান পেলা তুমি? এই যে ইন্টিগ্রেশন অফ বিডিএল না? জি স্যার। সূত্রের মিউ নট আই ছিল না? হ্যাঁ। তাহলে আমরা বি এইচ সমান সমান মিউ নট আই বলতে পারি। হ্যাঁ বলতে পারি স্যার। আচ্ছা, একটা সলিনয়েডে কতগুলো টার্ন থাকে? এরকম অসংখ্য পেঁচানো টার্ন থাকে না? এরকম অসংখ্য। জি স্যার। তো যদি আমার ইউনিট লেন্থে টার্নের সংখ্যা যদি n হয়,
তাহলে আমার এইচ লেন্থে কি পরিমাণ না সরি আমি একটু আচ্ছা এভাবে বলি তোমাদেরকে। আই হলো এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা, ঠিক আছে? আই হলো কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা, সেটা যদি হয় তাহলে একটা সলিনয়েডের মধ্যে অনেকগুলো টার্ন থাকে না, এরকম অসংখ্য প্যাচ থাকে না, থাকে কিনা? জি স্যার। তো আমার ইউনিট লেন্থে যদি টার্নের সংখ্যা যদি এন হয়, আমার ইউনিট লেন্থে যদি টার্নের সংখ্যা যদি এন হয়, তাহলে এইচ লেন্থে আমার টার্ন টোটাল কতগুলো টার্ন থাকবে? এন এইচ। জি স্যার। আর একটা টার্নের মধ্যে দিয়ে তোমার যদি কারেন্টের পরিমাণ যদি আই নট হয়, তাহলে টোটাল কারেন্টের পরিমাণ কত হবে? আই ইজ ইকাল টু এটা হবে না? আই নট এনএইচ। তাহলে আমরা আই ইজ ইকাল টু এটা বলতে পারি। তাহলে ওই মানটা যদি এখানে পুট করে দিই, দেখো তো এটা আসে কিনা। জি স্যার। তাহলে ফাইনালি ইকুয়েশনটা এটা আসে, দেখো বি ইজ ইকাল টু মিউ নট আই নট এন। এটাই হলো ওটার মধ্যে কি পরিমাণ বি তৈরি হবে সেটার মান। এটা কি বোঝা গেল তাহলে? জি স্যার। জি স্যার। তো এটা ছিল আমাদের সলিনয়েডের ক্ষেত্রে। আমরা টরয়েডটা পড়ে আজকে আমরা শেষ করব, একই যেহেতু টপিক, যদিও টাইম অলরেডি স্যার ওভার। আজকে স্যার এই পর্যন্ত রাখলে ভালো হতো স্যার। বাবা এই টপিকটা এই সাথে একই ধরনের সবকিছু একই ধরনের, টপিক এক, অ্যাপ্লিকেশন এক, সূত্রটা অনেকটা একই রকম। তোমাদের কাছে 5 মিনিট সময় নিচ্ছি। দেখো একটা সলিনয়েডকে তুমি যদি এরকম পেঁচিয়ে যদি এরকম রিং শেপ করে ফেলো, তাহলে সেটা হয়ে যাবে টরয়েড। টরয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের মাঝখান বরাবর এইভাবে অবস্থান করে। সলিনয়েডটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে, আর টরয়েডটা এরকম একটা সার্কুলার যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হয়, তাহলে এটা আমাদের ব্যবহার করতে, তখন টরয়েড ব্যবহার করতে হয় আমাদের। ঠিক আছে কি? তো এই ক্ষেত্রে আমাদের বি এর মান আমরা অ্যাম্পিয়ার লর মাধ্যমে বাইর করতে পারি। অ্যাম্পিয়ার লটা ছিল বি ডট ডিএল ইজিক্যাল টু মিউ নট আই। তো বি যেহেতু কনস্ট্যান্ট এটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে বিটাকে আমরা বাইরে রাখছি। তুমি যদি ডিএল কে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি পাবা 2 পাই আর পরিধি পাবা। বি কে ইন্টিগ্রেশন করলে কি পাবা? পরিধি বরাবর যদি ইন্টিগ্রেশন করো কি পাবা? টোটাল পরিধি পাবা না একটা বৃত্তের? জি স্যার। তো পরিধিটা আমরা কি কি বলতে পারি? 2 পাই আর। টু পাই আর বলা যাবে কিনা? জি স্যার। আই হলো টোটাল কারেন্ট, টোটাল কারেন্টকে তাহলে আগের মতো করে আমরা যদি নাম্বার অফ টার্ন যদি ওখানে যদি এন হয়, তাহলে এটাকে আই নট এন বলতে পারি। জি স্যার। তো তাই যদি হয়, তাহলে পরবর্তীতে আমরা বি ইজ ইকাল টু কি লিখতে পারি? বি ইজ ইকাল টু মিউ নট আই নট এন ডিভাইডেড বাই 2 পাই আর, এটা বলতে পারি। এন ডিভাইডেড বাই 2 পাই আর, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এন হলো টোটাল পাক সংখ্যা। এন ডিভাইডেড বাই 2 পাই আর, এন যদি টোটাল পাক সংখ্যা হয়, তাহলে এন ডিভাইডেড বাই 2 পাই আর কে কি বলতে পারি? তোমরা রেসপন্স করছো না, এটা খুবই নেগেটিভ। হয় আমার কথা শুনতে পাচ্ছ না, অথবা জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। এইভাবে করলে আমি তোমাদের সামনে টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা পড়ে নিও। আমি পড়াতে পারবো না তোমাদেরকে। তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই।